গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছতে সোমনাথের প্রায় মিনিট 15 লেগে গেল। গাড়িটার কাছে এসে সে পোড়া তেল, রেক্সিন আর তারের গন্ধ পাচ্ছিল, কিন্তু মানুষ পোড়া মাংসের গন্ধ নয়। গাড়ির আগুনের আলোয় জায়গাটা অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর ধরনের আলোকিত হয়ে উঠেছিল। সেই আলোয় সে পাগলের মতো খুঁজতে লাগলো চন্দ্রাকে। অনেকক্ষণ দেখার পরে সে লক্ষ্য করল কয়েক হাত দূরে একটি রঙিন স্কার্ফ পরে রয়েছে। পাগলের মতো ছুটল সেই স্কার্ফের দিকে লক্ষ্য করে। চন্দ্রারই স্কার্ফ। যে জায়গাটা স্কার্ফটা পরে রয়েছে জায়গাটা কেমন একটা উঁচু হয়ে গেছে, যেন ঠিক একটা খাড়াই দেওয়ালের মতো। সেখান থেকে পোশাকের একটা টুকরো যেন ঝুলতে দেখল সোমনাথ। কী কাণ্ড! এত দূর ছিটকে গেছে চন্দ্রা। সোমনাথ সেই খাড়াইয়ের ওপর দ্রুত পায়ে উঠে গেল। উঠে গিয়ে দেখল চন্দ্রার দেহটা একটা ঝোপের পাশে পড়ে রয়েছে। তাড়াতাড়ি ঢালুর দিকে নেমে যেতে গিয়ে সোমনাথ সবিষয়ে লক্ষ্য করল জায়গাটা যেন শুকিয়ে যাওয়া একটা দিঘির মতো। কানা উঁচু মস্ত বড় বাটি বসানো রয়েছে যেন মাটিতে। নিচের দিকে নেমে গেছে তার তলা। সোমনাথ আস্তে আস্তে গড়িয়ে গিয়ে দেহটার পাশে গিয়ে পড়ল। চন্দ্রা তখনও অজ্ঞান। কপালে সামান্য রক্তের দাগ। কপাল কাটেনি, শুধু কপালটা একটু থেতলে গেছে, কিন্তু নিঃশ্বাস পড়ছে খুবই মৃদু, থেমে থেমে। চুপচাপ বসে রইলেন অনিস্তা। সবাই যেন হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর যখন আর মানুষজনের শব্দ পাওয়া গেল না, তখন আস্তে আস্তে দুজন নামল। গাড়ি জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দুজন এগোলো উঁচু খাড়াইয়ের দিকে। খাড়াইয়ের মুখে এসে নিচের দিকে তাকিয়ে চাপা গলায় অনিস্তা বললেন, এসো এসো শিশির, ওই দেখো লোকগুলো কেন যেন ম্যাজিকের মতো মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ কেমন ঢালু হয়ে নেমে গেছে। ও হো 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 হো, এখন মনে পড়েছে এই জায়গাটা একটা পুরো শ্মশান। এই তলায় মরা পোড়ানো হতো। ওখান দিয়ে একটা সরু নালা মতো বয়ে গেছে। মরা পোড়ার দুর্গন্ধ আর ওপরে উঠতো না বা ঘুরতো না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। উন্মাদের মতো অঙ্গভঙ্গি করছে সবাই। মানুষ যদি তার সভ্য সুন্দর আবরণী থেকে বেরিয়ে এসে এমন প্রাগৈতিহাসিক রূপ নেয়, তাহলে যেরকমটা মনে হয় নরকে বুঝি আবার দৃশ্যমান হয়ে উঠল। মাঝখানে বেদির ওপর ক্রমশ একটা বিশাল ধূম্রায়মান আকাশ জমাট বেঁধে উঠতে লাগলো ওদের চোখের সামনে। সরমাকে দেখা গেল। পাগলের মতো কুণ্ডলীর চারিপাশে ঘুরছে সে। তার যেন কোনো জ্ঞানই নেই। ক্রমশ সেই বিশাল মূর্তিটি সুস্পষ্ট আকার নিতে নিতে পরিণত হলো মহাকায়া একটি ঝাঁক মূর্তিতে। তার এক একটি খুর যেন একটি বিশাল থামের মতো। সেগুলো ক্রমশ ধাতব, শানিত, আলোময় হয়ে উঠতে লাগলো। ঝাঁক মূর্তির দাঁতগুলো হলুদ, বিশাল, চোখে লালচে ঘন আলো। সেই অর্ধমিলিত দৃষ্টিতে যেন একটা পৈশাচিক আর অভিব্যক্তি ফুটে রয়েছে। সেই ঝাঁক মূর্তির সামনে গিয়ে সবাই মাথা নুড়িয়ে শরীর তোলাচ্ছিল। অনিস্তা আর শিশির অজান্তেই পরস্পরের হাত মুঠিয়ে ধরে ফেলেছিলেন। দেখা গেল ক্রমে সেই উন্মত্ত নৃত্য শেষ হয়ে এলো। অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে কিছু লোক জটলা করছিল। তাদের মধ্যে থেকে ধরে ধরে নিয়ে আসা হলো কয়েকজন মূর্তিকে। মূর্তি বলাই ভালো, কারণ অধিক্ষ মাদক পানের জন্যই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, দুর্বলতাবশই হোক বা তাদের মধ্যে কোনো রকম চৈতন্য আছে বলে দেখে কিন্তু মনে হচ্ছিল না। শরীরের উপর কোনো দখল ছিল না বলেই তারা যেমন তেমন করে গা ছেড়ে দিয়েছিল। শার্মা একটা বিশাল আকারের পুরনো বালিঘাড়ি এনে সামনে রাখতেই সেই বিশাল ছাগ মূর্তিটির ধাতব খুর নেড়ে নেড়ে পাশভঙ্গিতে হেসে উঠল। তারপর একটু একটু করে মানুষ তার সামনে ফেলা হলো এবং সে প্রত্যেকটা মাথা ও সারা গায়ে সেই খুর বুলিয়ে দিতে লাগলো। যখন একজন একজন করে সেই প্রক্রিয়ার পর তোলা হতে লাগলো, তখন দেখা গেল তাদের মধ্যে আর কোনো পতিত দলিত অবস্থা নেই। সবলে হেঁটে তারা যোগ দিল নিত্য পানভোজনকারীদের দলে। চাপা গলায় অনিস্তা শিশিরকে বললেন, শিশির, ওই দেখো, একেই বলে দীক্ষাদান। ওই মানুষগুলো এখন যে শক্তিতে বলিয়ান, সেই শক্তি হলো পৈশাচিক শক্তি। ওই পৈশাচিক শক্তি লাভের জন্য ওরা ওদের আত্মাকে চিরকালের মতো শয়তানের হাতে তুলে দিল।
এখন ওরাও হয়ে উঠবে এক একটা খুদে শয়তান। ওদের মধ্যে দিয়েই হবে পৃথিবীর ক্ষতি। অসুনিদা, ওই দেখুন সাবির শেষে ওরা কাকে আনছে। শোভন! শিশির দেখো, শোভনকে আনছে। ওহ, কি ভয়ানক! শোভনকে একবার যদি ওরা দীক্ষিত করে ফেলে, তাহলে তো আর শোভনকে আমরা ফিরে পাবো না। কিন্তু আমরা কি করতে পারি অসুনিদা? একটা কিছু করতেই হবে শিশির। এসো এসো, উঠে এসো শিশির, আমরা গাড়িতে উঠি। একটা কাজ করলে হবে, গাড়িটা সোজা চালিয়ে দেব ওদের মাঝখান দিয়ে। তারপর আমরা দুজনে তুলে নেব শোভনকে। যা হবে দেখা যাবে তারপর। চলুন চলুন তাহলে। দুজনে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি চালিয়ে ঢালু দিয়ে নামতে হবে। গাড়ির সামনে দুটো উজ্জ্বল, দুটি ছোট আর 4টি ফ্ল্যাড আলো জেলে সোজা গাড়ি চালিয়ে দিলেন অনিসদা। অন্ধকার মাঠের মাঝখান দিয়ে হঠাৎ তীব্র আলোর ঝর্ণা ঝরিয়ে ঝড়ের মতো ছুটে চলল অনিসনাথের হিমপানো। নানা রকম অনুষ্ঠানের সরঞ্জাম এবং মশাল সব মরমর করে ভাঙতে ভাঙতে গাড়ি এগোতে লাগলো। সেই তীব্র আলোর বন্যায় শিশির স্পষ্টই দেখল নারী পুরুষেরা যেন সংকুচিত হয়ে অন্ধকারের দিকে ছুটে বেড়াচ্ছে। আর সেই বিশাল বেদির ওপর সেই ছাগ মূর্তি যেন কেমন আকুঞ্চন হতে লাগলো। তারপর আস্তে আস্তে ভেঙে হাওয়ায় শূন্যে মিলিয়ে যেতে লাগলো। অনিসদা দ্রুত ড্রাইভ করে গাড়িটা এনে ফেললেন অবচেতন শোভনের পাশে। শোভনকে একটা বেদির পাশে রেখে তার সঙ্গীরা ততক্ষণে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য থামল গাড়িটা। স্টার্ট দেওয়া অবস্থায় কাঁপতে লাগলো গাড়ির ইঞ্জিন। থরথর শব্দ উঠতে লাগলো গাড়ি থেকে। তার মধ্যেই শিশির নেমে পড়ে তাড়াতাড়ি তুলে নিল শোভনের দেহটা। গাড়ির পেছনের সিটে কোনো মতে ঢুকিয়ে দিয়ে নিজেও বসল পেছনের সিটে। অনিসদেবের ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিলেন। অগভীর জলার জলকাদা দুপাশে ছড়িয়ে ছিটিয়ে এগিয়ে গিয়ে উঠলেন মাঠের এক অজানা কিনারায়। সেখানে দেখলেন দুটি দেহ উবুড় করে পড়ে রয়েছে, একটি স্ত্রী দেহ আর অন্যটি পুরুষের। শিশির বলল, ওদের তুলে নিলে হয় না অসুনিদা? আমাদের এখন সময় নেই অত। তাছাড়া ওরা যে শয়তানের অনুচর নয় তাই বা কি করে জানবে? হয়তো আমাদের সঙ্গে পাঠাবার জন্য শার্মা ওদের সাজিয়ে রেখেছে। শিশির আর কিছুই বলল না। হুশ করে গাড়ি বেরিয়ে পড়ল সোজা রাস্তায়। অনিসদার শিশির জানতেও পারল না যে মাঠের ধারে পড়ে রয়েছে সোমনাথ আর চন্দ্রা। অনিসদা গাড়ি চালাচ্ছিলেন। পেছনের সিটে গাড়িতে রাখা পুরো কম্বল দিয়ে নিরাবরণ শোভনকে মুড়ে চলেছে শিশির। গ্রামের পর গ্রাম, ধান ক্ষেত সব ভেদ করে চলেছে গাড়ি। আস্তে আস্তে ভোরের ছোঁয়া এসে লাগছে। গাড়িটা আস্তে আস্তে লোকালয়ে প্রবেশ করছে। শিশিরকে গাড়িতে রেখে তিনি নেমে গেলেন থানায়। জায়গাটার নাম পাথরপাড়া। গাড়ি এসে পৌঁছেছে বিহার বর্ডার পেরিয়ে সামান্য ভেতরে। পাথরপাড়ার কাছাকাছি যতদূর মনে পড়ছে তার ঘনশ্যামগড়। ঘনশ্যামগড়ে থাকে তার বন্ধু দেবকান্ত রাও। দেবকান্ত ঘনশ্যামগড়ে রাজ পরিবারের উত্তরসূরি। পাথরপাড়া পুলিশ স্টেশনে ইন্সপেক্টর অফিস ঘরেই ছিলেন। কি যেন একটা ডাকাতির তদন্ত সেরে তিনিও ফিরছেন ভোররাত্রে। অনিসদা পুলিশ স্টেশনে গিয়ে একটি ফোন করলেন এবং তিনি ফোন করলেন দেবকান্ত রাওকে। অনিসদা সংক্ষেপে তাকে জানিয়ে দিলেন যে তারা 3 জন দেবকান্ত রাওয়ের আতিথ্য নিতে যাচ্ছেন। দেবকান্ত যেন তৈরি থাকেন। দেবকান্ত রাও তো দারুণ খুশি। তিনি অনিসদার একজন বন্ধু এবং ভক্ত। তার স্ত্রী উমা অনিসনাথের লতায় পাতায় ভগ্নী। কতদিন তিনি অনিসদাকে এখানে কাটিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। এই প্রথম বিনা নিমন্ত্রণেই তাকে পাওয়া গেল। সানন্দে অগ্রিম সাদর আহানও জানিয়ে রাখলেন দেবকান্ত রাও। ফোন ছেড়ে দেওয়ার আগে শেষ কথাটি অনিসদা যা বললেন তা শুনে একটু চমকেই গেলেন ইন্সপেক্টর। শোন দেবকান্ত, আমাদের জন্য কোনো রকম আমিষের ব্যবস্থা করবি না। আর হ্যাঁ, তোরা স্বামী স্ত্রী আর তোদের বাচ্চাকে কোনো রকম আমিষ দিবি না কিন্তু। এরপর কলকাতায় ট্রাম কল করলেন সোমনাথের জন্য। শ্রীমন্তের কাছে নির্দেশ রেখে ইন্সপেক্টরকে আরও এক প্রস্ত ধন্যবাদ জানিয়ে অনিসদা সোজা উঠলেন গাড়িতে। এবার শিশির বলল, আমরা এখন কোথায় যাচ্ছি অসুনিদা? ঘনশ্যামগড়। ওখানে আমার এক বন্ধু আছে, দেবকান্ত রায়। ওর গড়েই যাচ্ছি। চমৎকার গড়টা। একসময় সত্যিকার দুর্গ ছিল। অনেক বড় বড় যুদ্ধ হয়েছে ওই গড় থেকে। এক বিশাল বাগান সমেত গড়টাকে দেখতে আছে আগের মতো। দেবকান্ত নষ্ট হতে দেয়নি বনেদি আর্কিটেকচারটাকে। কিন্তু ভেতরটা মোটামুটি মডার্নই রয়েছে। আমি একবার রাঁচি যাওয়ার পথে কিছুক্ষণের জন্য উঠেছিলাম ওর গড়ে। অপূর্ব বাগবাগিচা, অপূর্ব গড় যাকে বলে। আর দেবকান্ত আর উমা দুজনেই মানুষ হিসেবে খুব ভালো।
বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি করে এসেছে দেবকান্ত। উমাও ফার্মিংয়ের কি সব ট্রেনিং নিয়েছে ফার্মে। ওদের ওখানে গেলে টাটকা ডিম, মুরগি, পর্ক, ভেড়ার মাংস খুব ভালো খেতে পারবে। কিন্তু আজ সেসব বারণ। সে কি? হ্যাঁ, আমাদের আজকের সারাটা রাত আর সারাটা দিন শুদ্ধাচারেই থাকতে হবে। তার কারণ অমাবস্যার জের এখনো শেষ হয়নি। আজ শর্মা কিন্তু একবার শেষ চেষ্টা করবেই। অর্থাৎ? অর্থাৎ তোমার মনে আছে পরশু যে পিশাচ মূর্তি পেয়েছিলে, সে আমাদের কাউকে হত্যা করতে পারেনি বলে ক্রুদ্ধ। তাকে ভেঙে ফেলায় শর্মার পাশবিক শক্তি অনেকটা খর্ব হয়েছিল। পরশু সে খুন হওয়া নিষ্পাপ ডোমটির মৃতদেহের ওপর বসেও কোনো রকম সব সাধনা করার সুযোগ পায়নি শর্মা। তা সত্ত্বেও কাল রাতে অমাবস্যার ভয়ঙ্কর সময়ে ওই পিশাচকে নামাতে হয়েছিল তাকে। আমার দৃঢ় বিশ্বাস পিশাচ অর্থাৎ সেই শয়তান যাওয়ার আগে একাধিক মানুষকে খুন করে গেছে। কারণ শয়তান নামিয়ে দীক্ষাদানের কাজও তো কাল পুরো করতে পারেনি শর্মা। কথায় বলে বারবার 3 বার, 2 বার চেষ্টা করে বিফল হয়েছে শর্মা। তাই আজ রাতে শেষ চেষ্টা সে করবেই। পিশাচ লোকের সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুদূতকে সে পাঠাবে আমাদের কাছে। আজও তার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো শোভন। গাড়ি পাহাড়ের চূড়ো থেকে নিচে নামবার পথে ঢালু খানিকটা দূরে এসে পৌঁছলো। প্রথম গোলাপি আলোর সামনে পাহাড়ের চূড়ো দেখা গেল, এক পাথরের দুর্গর গোল গোল গম্বুজ। শিশির মুগ্ধ দৃষ্টিতে সেই দিকেই তাকাতে লাগলো। দুর্গের গেটের কাছাকাছি এসে পৌঁছতেই ভারী লোহার গেট সরিয়ে ঢুকলো গাড়িটা। গাড়ির আওয়াজ পেয়েই বোধহয় গৃহকর্তা সিঁড়িতে নেমে এসে দাঁড়িয়েছিলেন। নিচের তলার প্রশস্ত ড্রয়িং রুমের পাশে ছোট ঘরে শোভনের দেহটি একটি ডিভানে শুয়ে দেওয়ার নির্দেশ দিলেন অনিশদা। শিশিরের প্রথম দর্শনে গৃহকর্তা দেবকান্তরাওকে খুবই ভালো লেগে গেল। তার চেহারা প্রায় অনিশনাথের বিপরীত। গোলগাল মিষ্টি ধরনের চেহারা, খুব লম্বা নন, মুখে একটা সুন্দর মাধুর্য আঁকা, হাসি খুশি ভাব। তার পরনে সাধারণ চোস্ত পায়জামা আর পাঞ্জাবি, তার উপর গাঢ় লাল রঙের কাজ করা শাল। তার পেছনে পেছনে সিঁড়ি দিয়ে উঠছিলেন উমাদেবী। উমাদেবীর পরনে ঢিলে ঢালা ম্যাক্সি, মুখে কোনো প্রসাধন নেই, মাথার চুলগুলো এলোমেলো করে পিঠে ছড়ানো। উমাই প্রথম কথা বললেন। এ কি অসুনিদা, শোভনের কি হয়েছে? ওকে নিচের ঘরে শোয়াচ্ছেন কেন? ওপরে আমাদের ঘরে নিয়ে আসুন, ডাক্তারকে খবর দিন তাড়াতাড়ি। না না উমা, তার কোনো দরকার নেই। আর শোভনকে এখন আমরা ওপরে তুলব না। তোমাদের দুজনের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, সেটা আগে সেরে নিতে চাই। দেবকান্ত বললেন। আহা, বলবে বলবে। অনিশদা, আগে চাটা খাও, একটু বিশ্রাম করো। না, তোমাদের সঙ্গে কথা শেষ না করা অবধি আমি বাড়িতে জল গ্রহণ করতে পারবো না। এবার উমা ও দেবকান্ত দুজনেই একটু অবাক হলেন। চারপাশে লোকজন দাঁড়িয়ে রয়েছে। অনিশদা বললেন, চলো, ও ঘরে শোভন আছে, ওকে নিয়ে ওখানেই নিরিবিলিতে বসি আর কথাবার্তাগুলো সেরে নি। শিশির দেবকান্ত ও উমাকে নিয়ে পাশে ছোট ঘরটিতে নিয়ে গিয়ে অনিশদা দরজা বন্ধ করলেন। তারপর 4টি পুফে টেনে নিয়ে মুখোমুখি বসলেন 4 জন। দেবকান্ত বললেন, কি ব্যাপার অনিশদা, খুলে বলুন তো। অনিশদা সংক্ষেপে সমস্ত ঘটনাটি উমা ও দেবকান্তকে বললেন। উমা শুনে বললেন, অসুনিতা, এই কাহিনী যদি আপনি না বলে আর কেউ বলতেন তাহলে আমি তা কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এর সঙ্গে আমাদের এখানে জল গ্রহণ করার সম্বন্ধ কি? শুধু জল গ্রহণ নয়, তোমাদের এখানে থাকাও আমাদের পক্ষে উচিত নয়। কারণ কত দূর রাত শয়তানের সঙ্গে সংগ্রাম করে করে আমাদের দুজনের আর সোমনাথের ভেতরের সমস্ত পবিত্রতা প্রায় দেউলে হয়ে গেছে। এখন আমাদের চাই সতেজ পবিত্র আত্মার সাহায্য। সত্যি কথা বলতে কি, তোমাদের দুজনের আত্মিক সাহায্য আমার দরকার। আজই আমাদের সংগ্রামের শেষ দিন, আজ সবচেয়ে ভয়ানক দিন। আজকের দিনটি যদি আমরা শোভনকে শর্মার হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আর শর্মার পক্ষে শোভনকে কবজা করা সম্ভব হবে না। তোমাদের আমি জানিয়ে রাখতে চাই যে আমরা যদি আজ রাত্রিটা এই বাড়িতে কাটাতে চাই এবং তোমরা আমাদের সাহায্য যদি করো, তাহলে কিন্তু তোমাদেরও শর্মার কুনজরে পড়তে হতে পারে এবং সে তোমাদের নানা রকম ক্ষতিগ্রস্তও করতে পারে হয়তো। ক্ষতি? না, কোনো ক্ষতি আমাদের হবে না। ক্ষতি করার সাধ্য কি শর্মার?
আমাদের এই দুর্গের চৌহদ্দিতে সে ঢুকতে পারবে ভেবেছেন আপনি? পাহাড়ের প্রান্তে প্রান্তে আমাদের চৌকি বসানো, চারিদিকে পাহারাদার। আর সেই সঙ্গে একটা দৃঢ় বিশ্বাস আমার আছে যে যে কোনো অনৈসর্গিক বিপদের উদয় হোক না কেন, আমি ঠিক সে বিপদ কাটিয়ে উঠতে পারবো। পারো না পারো, অনিসদা, তোমাদের আমরা ছাড়ছি না। বেশ, আমরা থাকবো, তবে আর একটা শর্তে। তা হলো তোমাদের সবাইকে আমার কথা শুনে চলতে হবে। আমার একটি কথারও অন্যথা করতে পারবে না তোমরা। তোমরা মানে তুমি আর উমাই শুধু নয়, শিশির এবং জ্ঞান ফিরলে শোভনকেও। তবে শোভন হয়তো স্বইচ্ছায় কিছু শুনবে না, তার উপর জোর খাটাতে হতে পারে। শুনবো অসনিতা। এবার শোভনকে নিয়ে চলুন ওপরে, আর আপনাদের জন্য চাটা করে দিই। না 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 না, কথাগুলোকে অতটা হালকাভাবে নিলে চলবে না উমা। জাহাজের ক্যাপ্টেনের কথা যেমন নাবিকরা শোনে, যুদ্ধের সময় সেনাপতির নির্দেশ যেমন সৈনিকেরা শোনে, তেমনি তোমাদের আজকে আমার সমস্ত কথা শুনে চলতে হবে। এ আর কি নতুন কথা হলো? চিরকালই তো তোমার কথা ওভাবেই শুনে এসেছি। বেশ, চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। কিন্তু শোভনের কাছে কে থাকবে? আমাদের আয়া রানী থাকুক। ও আমার পুরনো আয়া, আমাকে মানুষ করেছে। উমা তার আয়াকে ডেকে শোভনের কাছে বসিয়ে ওদের নিয়ে গেলেন বিশাল সুসজ্জিত ডাইনিং হলে। টেবিলে স্তূপাকারে আহার বস্তু থেকে অনিসদা পিছিয়ে এলেন, বললেন, আরে আরে আরে, করেছো কি উমা? কি আর করেছি, এই যে এত আয়োজন, ডিম, পর্ক, লবস্টার। কত কষ্টে লবস্টার জোগাড় করেছি। আমি জানি আপনি পছন্দ করেন। আপনারা আসছেন শুনে তাড়াতাড়ি আমার নিচু পাহাড়ের ফিশারি থেকে আনিয়েছি। কেন, দেবকান্তি তোমাকে আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে কোনো রেস্ট্রিকশনের কথা বলেনি? কই না তো। সরি, ভুল হয়ে গেছে। এসব সরিয়ে একেবারে বাড়ির বাইরে দিয়ে আসো। আমাদের জন্য উমা, তুমি নিজে গিয়ে দুধ, চা, পনির, রুটি এসব নিয়ে আসো। ইচ্ছা করলে সামান্য ফলও আনতে পারো। এখনই ব্যবস্থা করছি। আপনারা তাহলে পাশের চা ঘরে চলুন। এরপর অনিসদা দ্রুত কাজে নেমে গেলেন। চা খাবার খেয়ে সারা বাড়িটা দেখতে বেরোলেন। অতি প্রাচীন বিশাল দুর্গ। দুর্গের ঘরের সংখ্যায় প্রায় 150। উইং আছে 3টি। মূল প্রাসাদের নিচের তলায় দীর্ঘ লাইব্রেরি ঘর। সেই বিশাল ঘরের চারিদিকে ঘেরা প্যাসেজের টানা কাঁচ দেওয়া জানালা। লাইব্রেরি ঘরটি সবে সরানো হয়েছে, রঙের শেষ পোঁচ পড়েছে। ঘরটি খালি, বইপত্র সব সরিয়ে অন্য ঘরে রাখা হয়েছে। অনিসদা বিড়াল হলঘরটি ঘুরে ঘুরে দেখলেন, তারপর উমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এ অঞ্চলের সবচেয়ে পবিত্র নদী কি? সর্বতোয়া, শতোয়া বলে এখানকার লোক। আমরা পুজোর কাজে গঙ্গা জলের অভাবে শতোয়ার জলই ব্যবহার করি। সেই জল আমাদের এখানে মন্দিরে জ্বালা ভরে ভরে রেখে দেওয়া হয়। বেশ, তাহলে উমা, তোমাকে একটা ভার দিই। এই বড় ঘরের দেওয়াল, জানলা, দরজা সমস্ত কিছু ধুয়ে তার উপর শতোয়ার জল ছিটিয়ে দেবে। তারপর সমস্ত জানালা দরজা বন্ধ করে ধুনো, গুগল সমস্ত ভালো করে দেবে। ঠিক ঘরের মাঝখানে একেবারে নতুন, ব্যবহার না করা একটা তোষক পেতে বড় বিছানা তৈরি করবে। সবাই আজ নিরামিষ খাবে। তারপর শুদ্ধ বস্ত্রে স্নান সেরে সন্ধে থেকে এই ঘরে এসে ঢুকবে। সারা রাত আর ঘর থেকে কোথাও বেরোবে না। আর হ্যাঁ, চাকর বাকরদের বলে দেবে সন্ধে থেকে তারা যেন তাদের মহলে চলে যায়। আর টেলিফোনের লাইনও থাকবে না, কেটে দিতে হবে। আর আমার মেয়ে অসনিতা, তাকেও কি আমাদের কাছে রাখবো? না না, মেয়ে থাকুক উপরে বেডরুমে। আয়ার কাছে সই তো? হ্যাঁ, আমার আয়া রানীর কাছে। খুব ভালো, তাই শোবে। কিন্তু ওকেও কোনো আমিষ দেবে না। না, চাকরদের বলে দিয়েছি। ফ্রিজ থেকে পর্যন্ত সব আমিষ খাবার বের করে দিয়েছি। আপনি কিছু চিন্তা করবেন না। আমি শুধু ভাবছি অন্য কথা। কি? অন্য সিকিউরিটি গো, অন্য সিকিউরিটি। আমিও তাই ভাবছি যে চাকর বাকর অন্য বিল্ডিংয়ে থাকলে যদি বিপদ আপদ হয় তাহলে তারা তো আসতে পারবে না। তাছাড়া ফোনের লাইন ডিসকানেক্ট করে দিলে যদি... তোমরা সিকিউরিটি দিয়ে সারা দুর্গ ঘিরে রাখবে না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলি এই ঘরের বাইরে চাকর বাকর মোতায়েন রাখলে তাদের জীবনের আশঙ্কার সম্ভাবনা আছে, আমি সেই আশঙ্কা থেকে তাদের বাঁচাতে চাইছি, তাহলে
তুমি যা বলবে তাই হবে অনিস্তা। বেশ, তুমি তাহলে আমি যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করো। শিশির শোভনের কাছে থাকবে, আমি একটু বেরোবো। আমি না ফেরা পর্যন্ত কিন্তু শোভন তোমাদের দায়িত্বে থাকছে। শোভনের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না, তোমরাই দায়ী থাকবে। আমি সন্ধ্যের আগেই ফিরে আসছি, তাই শোভনের ভালো করে খেয়াল রাখবে, আর শার্মার ছল চাতুরি থেকে সাবধান। কিন্তু আপনি একা একা কোথায় যাচ্ছেন অসুনিদা? যদি কোনো বিপদে পড়েন আপনাকে কে দেখবে? সত্যিই তো। অশ্বনীদা, আপনি বরং শিশিরবাবুকে সঙ্গে নিয়ে যান। আমি আর উনি শোভনের দেখাশোনা ঠিক মতোই করতে পারবো, ভাববার কোনো কারণ নেই। হয় আমি, না হয় উনি, কেউ না কেউ ওর কাছে থাকবই। বেশ, আমি তাহলে শিশিরকে নিয়ে যাচ্ছি। শিশির অনিতার সঙ্গে বেরিয়ে যাওয়ার সময় উমা বললেন, কিন্তু অশ্বনীদা, সোমনাথের কি হলো, কিংবা চন্দ্রার? তোমরা একটা কাজ করো, কলকাতায় আমার বাড়িতে একটা ট্রাঙ্ক কল করো। শ্রীমন্তকে বলে দাও যে আমরা এই দুর্গে আছি। যদি সোমনাথের পক্ষে সম্ভব হয় তাহলে সোমনাথ যেন এখানেই চলে আসে, কিন্তু সঙ্গে কেউ থাকলে যেন না আসে। বেশ, এখনই ট্রাঙ্ক বুক করছি। শিশির আর অনিসদা বেরিয়ে পড়লেন। অনিসদা উমাকে বিশেষ কতকগুলি গোপন নির্দেশ দিয়েছিলেন। উমা সেই অনুযায়ী লোকজন লাগিয়েছিলেন। তারপর ঘরটি নিজের হাতে বন্ধ করে তালা দিয়ে যখন ওপরে গেলেন, তখন দেবকান্তরাও শোভনের ঘরের সামনে বসে বই পড়ছিলেন। তিনি বললেন, অনিসদার নির্দেশ মতো শোভনকে স্পঞ্জ করে মাথা ধুয়ে সদ্য ধোয়া পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। ওর বোধহয় এবার জ্ঞান ফিরে আসছে। তুমি একটু বসবে ওর কাছে? আমি বসছি, তুমি বরং স্নান টান সেরে এসো। সেই ভালো, আমি বরং স্নানটা সেরে আসি। তুমি বরং কলকাতায় অশ্বনীতার বাড়ির ট্রাঙ্ক কল বুক করো, আমি তাড়াতাড়ি দেখাটা সেরে আসছি। সেই ভালো। উমা নিচে নেমে নিজের বসবার ঘরে ছোট খাস বেয়ারা জমির সিংকে বললেন। জমির সিং মাথা নাড়ল। ও সোমনাথ, আচ্ছা আচ্ছা, এখনই আসতে বলো। কিছুক্ষণ পর উমাদেবী এক কণ্ঠস্বর শুনতে পেলেন। উমা চমকে তাকালেন। এ তো সোমনাথের কণ্ঠস্বর নয়। দরজার দিকে তাকিয়ে দেখলেন পর্দা তুলে দাঁড়িয়ে রয়েছে মোটা সোটা আর থলথলা শরীরের এক প্রবীণ লোক। তার পরনে হালকা ব্রাউন রঙের বিলিতি স্যুট। উমা কিছু বলার আগেই হাসি মুখে লোকটা এগিয়ে এসে উমার মুখোমুখি সোফায় বসল। লোকটি বলল, মিসেস রাও, আমি বুঝতে পারছি মিথ্যে পরিচয় দিয়ে আপনার কাছে এভাবে আসা আমার উচিত নয়, কিন্তু এছাড়া আপনার কাছে পৌঁছানোর আর কী বা উপায় ছিল আমার? সত্যি কথা বলতে কি, আপনার উপকারের জন্যই এই পদ আমি বেছে নিয়েছি। আমার নাম শর্মা, আমি একটি তন্ত্র সংস্থার সঙ্গে রয়েছি। আমার কাজ মানব কল্যাণ। উমা ওষ্ঠ বিকৃতি করে বলল, মানব কল্যাণ না ছাই, আমি আপনার সংস্থার কথা সব জানি। শর্মা বলল, না, আপনি জানেন না। আপনি যা শুনেছেন তা সবই যে ঠিক, সেটাই বা জানলেন কি করে? যারা অবিশ্বাসী, যারা বিপদগামী, তারা আমাদের কার্যকলাপ নিয়ে নানা রকম অপপ্রচার চালিয়ে থাকে এবং তারা যথাযোগ্য শাস্তিও পায়। মনে রাখবেন মিসেস রাও, সেই শাস্তি কিন্তু আমরা দিই না, আপনা থেকেই তাদের ওপর শাস্তি এসে পড়ে। আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বাড়িতে বসে আপনি আমার বন্ধুদের সমালোচনা করছেন? উত্তেজিত হচ্ছেন কেন? বসুন, স্থির হয়ে বসুন উমা দেবী। আপনাকে আমি কিছু কথা বলতে এসেছি, বলেই যাব। আপনি বুদ্ধিমতী, এসব কথা আপনার শোনা দরকার। অত বড় প্রাসাদের মালিকানা আপনাদের, পূর্বপুরুষদের অত বড় গৌরব ঐতিহ্য, আপনাদের সামান্য ভুলের ফলে তাকে মাটিতে মিলিয়ে যেতে দেবেন? না 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 না, এমনটা হতে পারে না উমা দেবী। আপনাকে আমি উমা দেবীই বলছি। আপনি জানেনই না যে আপনি কি আশ্চর্য সুন্দর দেখতে, কি দুর্দান্ত ব্যক্তিত্ব আপনার, কি যৌবনস্ত্রী। আপনার মতো একজন মহিলা আমাদের সঙ্গে এলে আমরা তো জগৎ জয় করতে পারতাম। দেখুন, আপনাকে একটা আসল কথা বলি, তার আগে আপনার ওই ত্রিপয়ে রাখা চকলেট বাক্স থেকে আমাকে একটা চকলেট দিন না উমা দেবী। উমা ডান হাতে ত্রিপয়ে রাখা কলিং বেলটা বাজাতে যাচ্ছিলেন, তার বদলে কিন্তু বাক্সটার দিকে হাত বাড়ালেন। বাক্সটা স্বপ্নাশ্রিতের মতোই এগিয়ে ধরল শর্মার হাতে। শর্মা একটা চকলেট মুখে পুরে দিয়ে এগালোগাল করল। উমা দেখতে লাগলেন। কুশ্রী ফোলা ফোলা গাল, গালের ভেতরে চকলেট,
তার গাটা যেন গুলিয়ে উঠতে লাগলো। শর্মা অদ্ভুত একটা হেসে বলল, এই যে আপনার বাড়ির একটা জিনিস আমি গ্রহণ করলাম, এতেই আপনার অধিকারের আওতায়, মানে আপনার আওতার মধ্যে ঢুকে পড়লাম আমি। উমার অদ্ভুত মনে হতে লাগলো। তার চোখের সামনে শর্মার কুশ্রী দেহটা যেন ক্রমশই বদলে যেতে লাগলো। উমার মনে হতে লাগলো যে লোকটা তার সামনে বসে রয়েছে, তেমনই ব্যক্তিত্ব সম্পন্ন। তার কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি, হাসি সবকিছুই যেন মোহময়, আকর্ষণীয়। আর কেউই যেন কোনোদিন কথা শোনেনি উমা। সারমা বলে চলেছে, হ্যাঁ, কি যেন বলছিলাম জানেন, আপনাদের বন্ধু শোভনদের পরিবারটি ক্রমশ লুপ্ত হয়ে আসছে। সত্যি কথা বলতে কি, শোভনই ওই পরিবারের শেষ বংশধর। ওর কাকা যখন আমাদের কাছে এসে পড়লেন, ওকে যখন একবার আমি নির্ঘাত চোরাবালির মৃত্যু থেকে বাঁচালাম, তখন থেকে ওর উপর আমার মায়া পড়ে গেল। আপনিই বলুন না উমা দেবী, না হলে বনের মধ্যে শোভন চোরাবালিতে ডুবে যাচ্ছিল যখন, সেখানে হঠাৎ আমি এসে উদয় হলাম কি করে? সেই শোভন যখন আমি নতুন পরমায়ু, পূর্ণ স্বাস্থ্য ও বাঁচার আনন্দ দিতে চাই, তাকে যদি কেউ ছলচ্যুত করে আমার কাছ থেকে সরিয়ে আনে, বলুন তাতে কি তার ক্ষতি করা হয় না? আমি তো ডাক্তারেরই মতো। ডাক্তার যেমন রোগীকে সারিয়ে তোলার দায়িত্ব নেয়, আমিও তো তেমনই শোভনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছি। এ সবই আমার নিজের ইচ্ছায় নয়, আসলে কাজ করছেন সাক্ষাৎ কাল। উমার মাথার ভেতরে তখন স্রোতের পেছন পেছন সেই স্মৃতির ক্ষীণ স্রোতটা দুলতে লাগলো। সে তখন শুনল যে শর্মাখালি বারবার বলছে, তাহলে এক কাজ করুন, আপনার স্বার্থে, শোভনের স্বার্থে শোভনকে আমাদের কাছে ফিরিয়ে দিন। উমা একথা ভাবছে, এমন সময় হাসতে হাসতে লাফাতে লাফাতে রানীর হাত ছাড়িয়ে ঘরে ঢুকলো 4 বয়সী এক মেয়ে। খিলখিল করে হেসে সে চকলেটের বাক্সের দিকে ছুটে এলো। এই বুঝি আপনার মেয়ে? আহা, ভারী লাভলি তো। এসো এসো খুকি, চকলেটের বাক্সটা মায়ের কাছ থেকে নিয়ে এসো তো। তারপর তুমি একটা খাবে, আমিও একটা খাবো, কি বলো? এমন সময় উমার চমক ভাঙল। তারপর কঠোর কণ্ঠে হাসিকে ডেকে বললেন, হাসি, শিগগির এদিকে চলে এসো। ওই লোকটির কাছে কিছুতেই যেও না। কি হলো উমা দেবী? জমির আর হাজারে সিংয়ের দিকে তাকিয়ে শর্মা দরজার দিকে এগোলো। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে বলল, কি বলছেন আপনি উমা দেবী? কে উমা দেবী? আমি মিসেস রাও। এখনই বেরিয়ে যান আপনি। আমার হাসির দিকে কুদৃষ্টি দিচ্ছেন? এত বড় সাহস! আমি কিন্তু আপনাদের বন্ধু। বন্ধুদের নামে নিন্দে করতে এসেছিলেন আপনি? লজ্জা করে না আপনার? ছি, আমি কি অপরাধী না করেছি? আমার ঘরে বসে আপনার কাছ থেকে আমাদের বন্ধুদের নিন্দে শুনেছি। ছি! শুনুন মিসেস রাও, আপনার মেয়েটিকে আপনি খুবই ভালোবাসেন, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ভগবান আমাদের সহায়। আপনার চেষ্টায় কোনো সুফল হবে না জানবেন, আর আপনার ভয়ও আমি করি না। শর্মা তীব্র দৃষ্টি এনে ঘর থেকে বেরিয়ে চলে গেল। সোমনাথের যখন জ্ঞান হলো, তখন চারিদিকে সকালের আলো ফুটেছে। তার পাশেই উবুড় হয়ে পড়ে রয়েছে চন্দ্রা। তার কপালে কাটা রক্তের দাগ শুকিয়ে তখন কালচে হয়ে গেছে। তার কোনো জ্ঞান নেই নাকি সে ঘুমিয়ে পড়েছে, সেটাই বুঝতে পারছিল না সোমনাথ। হঠাৎ দূর থেকে একটি গরুর গাড়ি দেখতে পেল সে। গাড়িটা যেন ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে। সোমনাথ এগিয়ে গেল, হাত নেড়ে থামালো গাড়িটাকে। তারপরের কাহিনী সংক্ষিপ্ত। গরুর গাড়িটায় কেবল গাড়োয়ানি ছিল। গ্রামের চালের বোড়া রেখে সে আসছে। সেই খালি গাড়িতে চন্দ্রার অচেতন দেহটাকে তুলে যতদূর শহরের দিকে নিয়ে যাওয়া যায় ততদূর চলল সোমনাথ। গাড়িটা কাছাকাছি পুলিশ চৌকির কাছে এলে চন্দ্রাকে গাড়িতে রেখে অনিসদাকে ফোন করলো সোমনাথ। ফোন ধরল শ্রীমন্ত। না অনিসদা, না শিশির, না শোভন, কেউই ফেরেনি। তবে অনিসদা সোমনাথকে জানাতে বলেছেন যে তিনি ঘনশ্যামগড় যাচ্ছেন। সঙ্গে আছে শিশির আর শোভন। তিনি ঘনশ্যামগড়ে সন্ধ্যা 5টার মধ্যে তার সঙ্গে সোমনাথকে যোগাযোগ করতে বলেছেন। সোমনাথ যদি একা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সোমনাথ যদি কাউকে নিয়ে যায় তাহলে যেন সে ঘনশ্যামগড়ে না আসে। টেলিফোনে এই অদ্ভুত ধরনের নির্দেশ পেয়ে সোমনাথ কিন্তু বেশ অবাক হলো।
সে স্পষ্টই বুঝতে পারল যে ঘনশ্যামগড়ে চন্দ্রাকে নিয়ে যাওয়া বারণ তার পক্ষে। কিন্তু সোমনাথ এই অসহায় মেয়েটার দায়িত্ব এড়ায় কী করে? সে ফিরে গিয়ে কাছাকাছি হাসপাতালে তুলল চন্দ্রাকে। কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরল। চন্দ্রা জ্ঞান ফিরতেই অবুঝের মতো তাকালো সোমনাথের দিকে। সোমনাথ হেসে বলল, কি, কোথায় আছেন বলুন তো? আপনার কাছে। পালাতে চেষ্টা করছিলেন কেন? পালাতে তো চেষ্টা করিনি, বাঁচবার চেষ্টা করেছিলাম। আমার জীবনের শেষ তো ঘনিয়ে আসছে। আচ্ছা, আজকে আজকে কত তারিখ একবার বলুন তো? যাই হোক না, আপনি তো বেঁচে আছেন। চলুন, নতুন জীবনের সন্ধানে আমরা দুজনে কলকাতায় ফিরে না গিয়ে একটু ঘুরে আসি বিহারের একটা সুন্দর জায়গাতে। চন্দ্রা উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে সোমনাথের কাঁধে ভর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো হাসপাতালের বাইরে। ঘনশ্যামগড়ের কাছাকাছি বিশাল শিল্প শহর বিশালপুর। সেখানে সুন্দর সুন্দর বিলাসবহুল হোটেল আছে অনেক। ট্যাক্সিতে পাশাপাশি বসে চন্দ্রা বাইরের দিকে তাকিয়ে বলল, মাথার ভারটা একটু একটু করে কাটছে এবার। শরীরটা এত দুর্বল হয়ে পড়েছিল। শরীরের কি দোষ? সারা রাত এই শীতে হিমের মাঠের মধ্যে পড়েছিলাম আমরা। বরং বলতে পারেন শরীরে আমাদের আসরিক শক্তি আছে। সেই জন্যেই এত অত্যাচার সহ্য করার পরও নিউমোনিয়ায় ভুগিনি। কই, আপনি তো বললেন না আজ কি বার? আপনার খেয়াল আছে অজ্ঞান হওয়ার পর কয়দিন চলে গেছে আপনার জীবন থেকে? না তো। সোমনাথ শান্ত কণ্ঠে জেনে শুনেও একটা মিথ্যে কথা বলল। একটা পুরো দিন। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যিই বলছি। আপনার বয়স এখন পুরো 21 বছর 4 দিন। তাহলে আপনি সত্যি বলছেন? আমি আমি বেঁচে গেলাম? শর্মার কথা মিথ্যে? হ্যাঁ, মিথ্যে, পরিষ্কার মিথ্যে। শর্মা আমাকে শয়তানের কাছে উৎসর্গ করে দিয়ে আমার পরমায়ু এনে দিল। ট্যাক্সি এগিয়ে চলল। সোমনাথের একবারও মনে হলো না যে চন্দ্রাকে মিথ্যে কথা বলে সে কোনো অন্যায় করেছে। ন্যায় অন্যায়ের কোনো নির্দিষ্ট তুলাদণ্ড থাকে কি? সোমনাথ হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে পেছনের বিরাট বাগিচার ধারে একটি ছোট কটেজ নিল। কটেজে চূড়ান্ত আরামের আয়োজন। কয়েক প্রস্ত জামাকাপড় কিনে দিয়ে সোমনাথ ঘনশ্যামগড়ে ট্রাঙ্ক কল করল। ঘনশ্যামগড়ে ট্রাঙ্ক কল করে সোমনাথ দেবকান্ত রাওকেও পেল। তার কাছ থেকে অনিশদার নির্দেশ শুনে তার মন বড়ই প্রসন্ন হলো। সোমনাথ শুনল অনিশদা আর শিশির তখনও ফেরেনি। তারা শোভনকে রেখে বেরিয়ে গেছে। তবে অনিশদা বলেছেন ভোর 5টা নাগাদ ফিরবেন। সোমনাথ অগত্যা ফোনটা রেখে দিল। 5টার সময় সে না হয় আবার ফোন করবে। সত্যি কথা বলতে কি, চন্দ্রার ব্যাপারে সোমনাথ একা একা সমস্ত দায়িত্বটা মাথায় নেওয়ায় ঠিক ভরসা পাচ্ছিল না। সোমনাথ কটেজে ফিরে এসে দেখল চন্দ্রা স্নান সেরে নতুন পোশাক পরে লাউঞ্জের ধারে বসে রঙিন সূর্যাস্ত দেখছে। সোমনাথকে দেখে হেসে বলল, নতুন পোশাকের জন্য ধন্যবাদ। যান, এবার একটু স্নান টান সেরে একটু রেস্ট করুন তো। আপনি আসবেন বলে আমি এখনো চায়ের অর্ডার দিইনি। এখনো তুমি আমাকে আপনি বলবে চন্দ্রা? চন্দ্রা চোখ তুলে তাকিয়ে একবার চকিতে সোমনাথকে দেখে নিয়ে ঝট করে চোখটা নামিয়ে নিল। তার কোমল মুখে ফুটে উঠল মৃদু একটি হাসি। সোমনাথ স্নান করতে চলে গেল। সোমনাথ যখন সতেজ হয়ে ফিরে এলো তখন সূর্যাস্তের শেষ লাল রং ছট টেনে জেগে উঠেছে। কুয়াশার হালকা একটি স্তর ধীরে ধীরে জেগে উঠছে। সোমনাথ দেখল টেবিলে চায়ের সরঞ্জাম এসে গেছে, কয়েকটি বিস্কিটও সঙ্গে। সোমনাথ বলল, চন্দ্রা, তোমার খিদে পায়নি? আমার তো খিদেই পেট চুই চুই করছে। আর তুমিও তো কিছু খাওনি। তাছাড়া অতটা কেটে গিয়েছিল তোমার কপালে, রক্তও তো কম পড়েনি। এখন এই হাইটি খেয়ে নাও, পরে না হয় দেরিতে ডিনার করা যাবে। প্রন কাটলেট, হ্যান্ড স্যান্ডউইচ আর চিজ ফ্রাই। তুমি কি করে জানলে আমি ঠিক এই আইটেমগুলো খেতেই ভালোবাসি? গত জন্ম থেকে। হাসল সোমনাথ। আস্তে আস্তে চন্দ্রার কোমল করতলটি নিজের হাতে তুলে নিল সে। তার মনে হলো এই হাতের সঙ্গে সে যেন এই মেয়েটির সুখ দুঃখ অতীত ভবিষ্যৎ সবই নিজের হাতে তুলে নিল। সোমনাথের হঠাৎই মনে পড়ল 5টার সময় অনিশদা ঘনশ্যামগড়ে ফিরবেন। এক্ষুনি তাকে ফোন করতে হবে। সোমনাথ তাড়াতাড়ি চায়ের টেবিল থেকে উঠে পড়ে চন্দ্রাকে বলল, এখনই একটা ট্র্যাঙ্ক কল করে বুক করে আসি চন্দ্রা। কাকে? অশনীনাথকে। ও। ট্রাঙ্ক কল বুক করে যখন ফিরল সোমনাথ, চন্দ্রা সবে চা ঢালার আয়োজন করছে।
চা খেতে খেতে চন্দ্রা বলল যে তোমার বন্ধু কোথায়? সোমনাথ বলল, ঘনশ্যামগড়ে। এই বিশালপুর থেকে জায়গাটা খুব একটা দূরে নয়। তুমি যে আমার সঙ্গে থাকছো তাতে তোমার বন্ধু চড়ছেন না তো? না না, আমার বন্ধু তো তোমাকেও বাঁচাতে চেয়েছিলেন চন্দ্রা, সারমার হাত থেকে। এবং তুমি শুনে খুশি হবে, আমাদের মিশন সাকসেসফুল হয়েছে। সারমা শোভনকেও শেষ পর্যন্ত শয়তানের রাজ্যে পাঠাতে পারেনি। শোভনকেও উদ্ধার করে আনা হয়েছে। সত্যি কি মোহেই না পড়েছিলাম, কি ভয়ঙ্কর সব ঘটনা। আমি তো আজই চলে যেতাম শয়তানের রাজত্বে। কালই তো আমার শেষ দীক্ষা ছিল, পরমায়ুর শেষ দিনও ছিল। মাঝে মাঝে আমার কি মনে হচ্ছে জানো? কি কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই যে তোমার সঙ্গে আসা, এখানে থাকা, এই সমস্তটা একটা স্বপ্ন নয় তো? না না, এটা স্বপ্ন হবে কেন? বরং এর আগেরটাই স্বপ্ন, দুঃস্বপ্ন। ভেতরে সোমনাথের বেডরুম থেকে টেলিফোন বেজে উঠল। এখনই আসছি চন্দ্রা, 5 মিনিট। কিন্তু কথা বলা শেষ করে ফিরে আসতে আসতে সোমনাথের 2 মিনিটের বেশি সময় লাগলো না। অনিশদার আশ্চর্য ব্যবহারে সোমনাথ মনে মনে ক্ষুব্ধই বোধ করছিল। সোমনাথের মুখের অভিব্যক্তির দিকে তাকিয়ে চন্দ্রা বলল, কি হলো? কোনো খারাপ খবর নাকি? না না, খারাপ খবর না। শোভনের জ্ঞান ফিরেছে, শোভন ভালোই আছে, কোনো চিন্তার কারণ আর নেই। অশনিতা তোমার বিপদ কেটে গেছে শুনে খুব আনন্দ করলেন, বললেন এই হোটেলেই কয়েকটা দিন কাটিয়ে দিতে। তা তো দেব, কিন্তু তারপর কি হবে? অনন্তকাল ধরে তো আর আমরা এই ড্রিমল্যান্ড হোটেলে কাটিয়ে দেব না। কেন? আমার উপর তুমি কি নির্ভর করতে পারছো না? চলো আমরা এগিয়ে বাগিচাটা একটু ঘুরে বেড়াই। এরপর সন্ধে নেমে গেলে তো সে ঘরের মধ্যে এসেই বসে থাকতে হবে। বেড়াতে বেড়াতে আমার পরিচয়টাও তোমাকে দিতে চাই। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। সোমনাথ আর চন্দ্রা ঘুরতে বেরিয়েছিল। তার মনে পড়ল ট্রাঙ্কলে অনিশদার সঙ্গে তার কথোপকথন। অশনিদা, আমি সোমনাথ বলছি, বিশালপুরের ড্রিমল্যান্ড হোটেল থেকে বলছি। হ্যাঁ আছে। অশনিদা, আজ চন্দ্রার জীবনের শেষ দিন, অবশ্য তার নিজের বিশ্বাস মতে। তুমি তাকে একটু সাহায্য করবে না? না না না, উপায় নেই বলেই বলছি। তুমি, আমি, শিশির, আমরা সবাই ক্লান্ত, ফাঁকা হয়ে গেছি যাকে বলে। আমাদের আর কোনো শক্তি নেই। ওই চন্দ্রা মেয়েটি আর শোভন তো মাইনাস পাওয়ার বলা যেতে পারে। অথচ আজই হলো আমাদের সংগ্রামের সবচেয়ে ভয়ঙ্কর দিন। এদিন যুদ্ধের চেয়ে সবচেয়ে প্রচণ্ড হবে সারমার আক্রমণ। এদিনের জন্য আমাদের বিশেষ কিছু প্রিকশন নিতে হচ্ছে। সুতরাং আমি এক্ষুনি টেলিফোনের লাইনটা কেটে দিচ্ছি। তুমি চন্দ্রাকে নিয়ে সাবধানে থেকো, আর যতই বিপদ আসুক না কেন তোমার জন্য আমার কোনো ভাবনা নেই। তবে আজ রাত্রের মধ্যে আর ঘনশ্যামগড়ের সঙ্গে যোগাযোগ রাখার কোনো চেষ্টা করবে না। ছাড়ছি। খানিকক্ষণ বাদে চন্দ্রা কেমন যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল। তারপর সোমনাথের দিকে ফিরে বলল, বলছি ভেতরে চলো না, আমার ভালো লাগছে না। আমার যেন কেমন একটা শীত শীত করছে। ওরা দুজন খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে বসল। সোমনাথ বুঝতেই পারছিল চন্দ্রা অন্য কোনো কারণে নয়, কেবল ভয় পাচ্ছে বলেই সোমনাথকে ছাড়তে চাইছে না। সোমনাথ শেষ পর্যন্ত বলল, চন্দ্রা, তুমি কেন এত নার্ভাস হয়ে যাচ্ছ? নার্ভাস হওয়ার মতো কোনো কারণ ঘটেছে কি? না, ঘটেনি, কিন্তু আমি স্বস্তি পাচ্ছি না সোমনাথ। আমার বুকের ভেতরটা এত ধড়পড় কেন করছে? আমার শুধু মনে হচ্ছে বিপদ এখনো কাটেনি সোমনাথ, বিপদ যেন পায়ে পায়ে এগিয়ে আসছে। চন্দ্রা, আমার 2 হাতের বেড়ার মধ্যে থেকে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না চন্দ্রা। যাকে তোমার ভয় সেই সাক্ষাৎ মৃত্যুদূত না। চন্দ্রার মুখে একটা তৃপ্তি হাসি ফুটে উঠল যেন। সোমনাথের বুকে মাথা রেখে খানিকক্ষণ সে নিঃশব্দে চোখের জল ফেলল। চন্দ্রা, একটা কাজ করা যাক। আজকে রাতেই আমরা নাইবা শুলাম। এসো, আজ সারা রাত আমরা ড্রয়িং রুমে জেগে গল্প করে বাজনা শুনে কাটিয়ে দিই। দাঁড়াও, আমি তোমাকে ভালো করে আরাম করে বসতে দিই। হঠাৎ চন্দ্রার চোখ পড়ল দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারের গায়ে সেদিনের তারিখের পাশে প্লাস্টিকের একটি ফ্রেম দেওয়া রয়েছে। তার 2 হাতের আঙুল যেন কুঁকড়ে উঠল। তীব্র কণ্ঠে বলল, সোমনাথ, সোমনাথ, তুমি জেনে শুনে আমাকে মিথ্যে কথা বলেছিলে। আমার মৃত্যুদিন তাহলে চলে যায়নি? তাহলে আজই সেই ভয়ঙ্কর দিন।
সোমনাথের মাথাটা সোফার ওপর আলগোছে নামিয়ে রেখে চন্দ্রা উঠে দাঁড়ালো। ঘরের মাঝখানে হেঁটে গেল সে। সঙ্গে সঙ্গে হাঁ করে খুলে গেল সব দরজা। ঘরের বিদ্যুৎকে যেন এক ফুয়েই নিভিয়ে দিল কে। নিজের অজান্তেই চন্দ্রা হেঁটে চলল কটেজের বাইরে। ভেতরে যেন অনন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে রইল সোমনাথ। অনিশনাথ আর শিশির গাড়ি ভর্তি নানা রকম সরঞ্জাম কিনে বিকেল 4:30টায় ঘনশ্যামগড়ে ফিরে এলেন। অনিশদাকে শর্মা সংক্রান্ত সমস্ত খবরই দিলেন উমা। অনিশদা সব শুনে দেবকান্ত রাওয়ের দিকে ফিরে বললেন, দেখেছো দেবকান্ত, আমার বোন বলে কথা। উমা যদি বুদ্ধি না খাটাতো তাহলে এতক্ষণে শোভনকে নিয়ে বহু দূরে চলে যেত শর্মা। সে কি, সোমনাথকে আমাদের দুর্গে আশ্রয় দেবেন না অনিশদা? সোমনাথকে দেব না কেন, কিন্তু ওর সঙ্গের মেয়েটিকে এখানে আনা বিপদ আছে। মেয়েটি যে ভালো না খারাপ, শয়তান না দেবীর অংশ, তা তো এখনো জানিই না। আজ রাত্রে কেবল শোভনই আমার চিন্তা ভাবনা দখল করে রয়েছে। আজ আমি আর অন্য কোনো চিন্তা মাথায় নিতে চাই না। ঠিক 5:30 বাজবে আর ফোনের লাইন কেটে দেব আমরা। হালকা কিছু খেয়ে নিয়ে লাইব্রেরি ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসবো শোভনকে নিয়ে। চাকর বেয়ারাদের বলে দিয়েছি তো। চাকর বেয়ারাদের বলে দিয়েছো তো উমা ওদের বিল্ডিংয়ে চলে যেতে? সে কি, চাকর বেয়ারা সত্যি আমাদের মহলে থাকবে না? আরে বাবা, আমি তো আগেই বলে দিয়েছি সে কথা। উমাকে বলেছি, তোমার ঘনশ্যামগড় যেভাবে ঘেরা আছে, পাহারার ব্যবস্থা রয়েছে, তাতে জাগতিক শত্রুর কোনো ভয় নেই। আমাদের ভয় অন্য জাগতিক শত্রুর জন্য। টেলিফোন আসতেই অনিশদার কোনো কথার উত্তর না দিয়ে দেবকান্ত উঠে গেলেন। অনিশদা শিশির আর উমাকে নিয়ে চলে গেলেন লাইব্রেরি ঘরে। ঘরের চারিদিকে তাকিয়ে অনিশদা খুশি হলেন। তারপর তিনি দ্রুত কাজ শুরু করে দিলেন। ঘরের মাঝখানে বিশাল শয্যাবেদিকে কেন্দ্র করে সঙ্গে নানা অদ্ভুত ধরনের রঙিন গুঁড়ো দিয়ে একটি 5 কোণা বিশাল তারকা আঁকলেন। তারকার মাথায় মাথায় রাখলেন নানা রকমের সামগ্রী। ঘরের মধ্যে ধূপ ধুনো জ্বালানো হলো। উমা বললেন, তাকে সুস্থ করে পরিষ্কার পোশাক পরিয়ে শরবত খেতে দেওয়া হয়েছে। এবার তাহলে আমরা স্নান সেরে খেয়ে নিই। আর তোমার মেয়ে হাসিকে রানী খাইয়ে দাইয়ে দেবে। রানী ওপরে নার্সারিতে থাকছে, আর রানীর সঙ্গে থাকছে আরও 2জন খাস চাকরানি। খাস চাকরানি? কতদিনের পুরনো? বহুদিনের। রানীরই 2 ভাইঝি। দেবকান্ত ফিরে এলেন ঘরে। তার ভুরু কুঞ্চিত হলো নিমেষের জন্য। তারপর কি যেন গভীরভাবে ভেবে নিলেন তিনি। মুখের রেখাগুলো আবার হয়ে উঠল কোমল এবং ঈষৎ। হেসে বললেন, তা দেবকান্ত, তখন কে ফোন করেছিল তোমায়? দেবকান্ত তাকালেন অনিশদার দিকে। অনিশদা স্থির এবং পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন দেবকান্তের দিকে। বলো বলো, কে ফোন করেছিল আর কি বলেছে তোমায়? দুঃখিত অনিশদা, আমার মাথার মধ্যে যে কি হচ্ছিল কি বলবো। শর্মা ফোন করেছিল আমাকে। ফোনে ওই একই কথাই বলছিল যা উমাকে বলে গেছে, কিন্তু লোকটার গলার স্বর আর বলার ভঙ্গিটা এমন। ওই জন্যই বলেছিলাম উমা, ফোনের লাইনটা কেটে দাও। সারা জগৎ থেকে আজ আমাদের লাইব্রেরি ঘরটিকে ডিসকানেক্ট করে ফেলতে হবে, সিল করে রাখতে হবে। শর্মা কণ্ঠস্বর দিয়েই দেবকান্তকে কতখানি বশীভূত করে ফেলেছে তা লক্ষ্য করো নিজে। আপনি তো অশনিতা ওকে দিব্যে অ্যান্টিডোজ দিলেন। অর্থাৎ আপনি ওর দিকে কিভাবে তাকিয়েছিলেন তা তো সচক্ষে দেখলামই আমি। ও কিছু না, খাওয়া দাওয়া শেষ করে আর এক প্রস্ত পোশাক পরিবর্তন করে চলো আমরা শোভনকে নিয়ে আজকে রাতের মতো লাইব্রেরি ঘরে ঢুকি। ঘনশ্যাম দুর্গে এখন সন্ধ্যে 7টা। ঘরের মাঝখানে শয্যায় শোভন শুয়ে রয়েছে। তার কাছে বসে রয়েছে উমা, শিশির আর অনিশদা। ঘরের একদিকে জ্বলছে 100 পাওয়ারের একটি বাল্ব। বলতে গেলে বিশাল ঘরটাকে ঢেকে রয়েছে আলো আধারিতে। ধুনুচিতে জ্বলছে ধুনো। তার ধোঁয়া পাকিয়ে পাকিয়ে বেরিয়ে যাচ্ছে ওপরের ভেন্টিলেটর দিয়ে। ধীরে ধীরে চারিদিক যেন কেমন একটা স্তম্ভিত হয়ে গেল। পাখিদের কাকলি কখন যেন চুপচাপ নিস্তব্ধতায় হারিয়ে গিয়েছে। ঘরের মাঝখানে হঠাৎ শোভন কেমন যেন থরথর করে কেঁপে উঠল। এলানো অবস্থায় সোজা হয়ে বসে চারিদিক তাকাতে লাগলো সে। মনে হতে লাগলো যেন তার কাছে শিশির, অনিশদা, দেবকান্ত, উমা সবাই কেমন যেন অপরিচিত হয়ে গেছে। ক্রমশ বন্ধুত্বের ছোঁয়া, পরিচিতের আলোয়
তার মুখের রেখা থেকে যেন নেমে যেতে লাগলো। যেন কেমন একটা বিরুদ্ধ হয়ে উঠল সে। অস্ফুট স্বরে বলল, তোমরা আমায় বন্দি করে রেখেছো কেন? ছেড়ে দাও, যেতে দাও আমাকে। কোথায় যাবে তুমি শোভন? কোনো কথা বলে লাভ নেই, ওকে শুধু স্পর্শ করে বসে থাকতে হবে সবাইকে। অসুনিদা, এত যেসব সাবধানতা নিলেন, এতেও তো কিছু হলো না। শর্মা ঠিক টানছে শোভনকে। টানবেই তো, আমি তো তা জানতাম। দেখো, শর্মা আমাদের সকলের ওপরেই প্রভাব বিস্তার করছে। তোমায় বলি, আমি জানি লাইব্রেরি ঘরের বাতাসের শূন্যতার প্রতিটি আয়নকে যদি বদ্ধ এবং শুদ্ধ করতে পারতাম, তাহলে হয়তো শর্মা আর তার দলের শয়তান সাধকেরা ওভাবে তাদের মিলিত আকর্ষণ সম্মোহিনী শক্তি আমাদের ওপর কার্যকর করাতে পারত না। হয়তো প্রতিটি আয়নকে সেভাবে শুদ্ধ করতে পারিনি, তবে আমাদের মানসিক শক্তি শোভনের চেয়ে অনেক গুণ বেশি বলে আমার ওই টানের কোনো রকম বোধ আমি পাচ্ছি না। শোভনের কাছে সরে গিয়ে অনিশদা তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কানের কাছে সম্ভবত চণ্ডী থেকে কোনো শ্লোক আবৃত্তি করতে লাগলেন। আস্তে আস্তে শোভনের অবস্থা খানিকটা কমে এলো। তারপর আবার নিস্তব্ধতা, গলা চাপা নিশ্চুপ সময়। শিশির হাত ঘড়ির দিকে তাকালো। মনে হচ্ছিল যেন বেশ খানিকটা রাত হয়ে গেছে, কিন্তু ঘড়িতে তখন মাত্র 9টা। স্তব্ধতা যেন ক্রমশ গলা চাপা হয়ে উঠতে লাগলো। শিশির দেখল হাঁটুতে থুতনি রেখে এক হাতে শোভনকে ছুঁয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন উমা। অনিশদা পদ্মাসনে স্থির হয়ে বসে রয়েছেন। তিনিও এক হাতে ছুঁয়ে রেখেছেন শোভনকে। দেবকান্ত কেমন যেন অস্থির আনমনা ভাঙছেন। খানিক পরে দেবকান্ত বললেন, জানেন অনিশদা, এখন মনে হচ্ছে সঙ্গে একটা বইটই থাকলে বেশ হতো। সে কি? আজ বইও চলবে না। আজ কেবল মনস্থির করে শুভ চিন্তা, শুভ ভাবনা আর শোভন যাতে শয়তানের কুদৃষ্টি থেকে মুক্তি পায় তার জন্য প্রার্থনা করতে হবে। না না, বই ছাড়া আমি থাকতে পারছি না। আমার গলাটা চেপে আসছে, ভয়ঙ্কর অস্বস্তি হচ্ছে। উমা তাড়াতাড়ি দেবকান্তের গায়ে হাত ছুঁয়ে দিল। কি, তুমি এত অস্থির অস্থির করছো কেন? কি এমন অস্থির হওয়ার কারণ ঘটেছে? কি যে লাগিয়েছো তোমরা মিলে সবাই। সারাদিন নিরামিষ খাইয়ে রাখলে, আর তারপর একটা বন্ধ করে সন্ধ্যা থেকে বন্দি। আমার ইচ্ছা করছে সবকিছু ভেঙে চুরে ছিঁড়ে পুড়ে এক্ষুনি পালিয়ে যাই। পিপাসা পেয়েছিল খুব, তাই না? জানেন অসুনিদা, আজকাল ওর একটু একটু প্রেশারের ভাব দেখা দিচ্ছে। তাই নাকি দেবকান্ত? হঠাৎ বাইরের নিস্তব্ধতা ভেঙে উঠে এলো জুতোর মশমশ শব্দ। লাইব্রেরি ঘরের দরজার ঠিক সামনে এসে থামল শব্দটা। পরিষ্কার শোনা গেল সোমনাথের গলা। দেবকান্ত, দেবকান্ত, উমা, উমা, দরজা খোলো। আমার ভীষণ বিপদ, ভেতরে ঢুকতে দাও, ঢুকতে দাও আমাকে। শিশির চমকে উঠল। উঠে দাঁড়ালো সে। কি হলো শিশির, উঠে দাঁড়ালে কেন? দরজা খুলে দিও অসুনিদা, দেখছেন না সোমনাথের বিপদ। ও সোমনাথ নয়, ওদিকে যেও না। আরে স্পষ্ট শুনছি সোমনাথ ডাকছে। খোলো, দরজা খোলো উমা, দরজা খোলো দেবকান্ত, খোলো। আচ্ছা শিশির, দেবকান্ত, তোমরা কেবল গলা শুনেই বুঝে ফেলেছো যে বাইরে সত্যি সোমনাথ দাঁড়িয়ে আছে। সোমনাথ যদি সত্যি দাঁড়িয়ে থাকতো তাহলে সে সবার আগে আমাকে ডাকতো। তাছাড়া সে একা বিপদে পড়ে ড্রিমল্যান্ড হোটেল থেকে পালিয়ে আসবে এমন ধারণা আমার নয়। সে ভীরু নয়, সে ঠিক চন্দ্রাকে নিয়েই আসতো। তোমরা একটু যুক্তি দিয়ে কথাটা ভাবছো না। কেন ভাবছো না আমার কথাটা বোঝার চেষ্টা করো। শিশির আচ্ছন্নের মতো অনিশদার দিকে তাকালো। আস্তে আস্তে তার মাথার ভেতরে যুক্তি ফিরে আসতে লাগলো। দেবকান্তও কিছুটা শান্ত হলো। শিশির আস্তে শোভনের পাশে বসে পড়ল। বাইরের কণ্ঠস্বর তখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠতে লাগলো। মনে হলো সোমনাথ যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। অনিশদা কিছুটা শান্ত হলেন। তিনি হেসে বললেন, উমা, দেবকান্ত, বুঝতে পারছি কি ভীষণ বিপদের মধ্যে আমরা আছি। এই বিপদে তোমাদের সাহায্য যে কতখানি কাজে লাগছে তা বলে বোঝানো সম্ভবপর নয় আমার পক্ষে। হঠাৎ ঘরের আলো আবার যেন কেমন ম্লান হয়ে আসতে লাগলো। অনিশদা তাড়াতাড়ি আগুন জ্বেলে তার মধ্যে ধুনো দিতে লাগলো। কিন্তু আগুন মরতে মরতে কমতে কমতে বিদ্যুতের বাল্বের সঙ্গে তাল রেখে একভাবে যেন মিলিয়ে গেল। ঘরের কোণের দিকে একটা বন্ধ দরজা যেন হঠাৎ খুলে গেল। উমা চমকে উঠল।
অসনিদা, দরজাটা খুলল কি করে? অনিশদা চমকে দেখলেন দরজা খুলে ঢুকছে ছোট্ট হাসি। হাসির পরনে রাত পোশাক। সে উমার দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে। উমাদেবী লাফিয়ে উঠলেন। হাসি, হাসি নিচে নেমে এলো কি করে? নিচে আসার সিঁড়ির দরজাটা তো আমি নিজে বন্ধ করে এসেছি। হাসি, হাসি আয়, ওখানে দাঁড়াস না, এখানে এখানে আমার কোলে আয়। উমা, উমা, পাগলামি করো না, স্থির হও, একটু স্থির হও। হঠাৎ দেখা গেল ঘরের যে প্রান্তে হাসি দাঁড়িয়ে রয়েছে গোল ছাই রঙের কোমল বস্তুপিণ্ড তৈরি হয়েছে। পিণ্ডটি থেকে ক্রমশই দুর্গন্ধ বেরোতে লাগলো। হঠাৎ দেখা গেল পিণ্ডটি ঘূর্ণিপাত খেতে খেতে ক্রমশ আকারে বিরাট হয়ে উঠেছে। ক্রমশ পিণ্ডটি একটি নির্দিষ্ট আকার নিতে লাগলো। বিরাট উঁচু এবং হিংস্র একটি রোমশ বেড়াল হয়ে উঠল সেটা। হাসি যেন তাকে দেখে আরও শিউরে, আরও গুটিয়ে দুহাত মিলে উমাকে ইশারা করতে লাগলো। উমা ছুটে বেরিয়ে যখন যাবে, দেবকান্ত আর শিশির প্রাণপণে ধরে রইল তাকে। অনিশদা কঠিন কণ্ঠে বললেন, ছি উমা, হাসির একটা মিথ্যে মূর্তি দেখে তুমি দুর্বল হয়ে পড়লে। ও মূর্তি তো হাসির নয়। তোমার খেয়াল নেই হাসি ওই দরজা দিয়ে আসতেই পারে না। দরজা তো সিল করা, বন্ধ। দ্বিতীয়ত আমাদের দরজা তো খোলা নেই। তৃতীয়ত ওই মূর্তি কি সত্যি হাসির? হাসি হলে তোমাকে ডাকতো না, তোমরা তোমার কাছে ছুটে আসতো। হাসি হলে কেবল হাত বাড়িয়ে দিত না, মা মা করে ডাকতো। হাসি হলে ভালো করে লক্ষ্য করে দেখো, তার ঠোঁট অমনি নীল নিষ্ঠুরের মতো হতো না, তার চোখ জ্বলতো না ওরকম ভয়ঙ্কর সবুজ আলোর মতো। ও হাসি নয়। তোমাকে পঞ্চতারা থেকে বের করে এনে শার্মার দলের লোকেরা তাদের দলে সামিল করার চেষ্টা করছে। তুমি স্থির হয়ে বসো, এই চরণামৃতটুকু খাও, তারপর ভালো করে লক্ষ্য করতে থাকো। উমা তাড়াতাড়ি চরণামৃত খেলেন। তারপরে এক হাতে দেবকান্ত আর এক হাতে শিশিরকে ধরে স্থির হয়ে বসে রইলেন। তার চোখের সামনে সেই বিড়াল বিরাট থাবা বাড়িয়ে আস্তে আস্তে হাসিকে ধরল। তারপর দুটো মূর্তি ক্রমশ পরিণত হতে লাগলো একটি গোল বিরাট বস্তুপিণ্ডুতে। বস্তুপিণ্ডটা আস্তে আস্তে ক্ষয়ে ছোট হতে লাগলো ক্রমশ। তারপর তিলমাত্র হয়ে মিলিয়ে গেল। খানিকক্ষণ গাঢ় অন্ধকার। অন্ধকারের মধ্যে জ্বলে উঠছিল টুকটাক আগুনের ফুলকি। ধীরে ধীরে বাল্বটাও আবার জ্বলে উঠল। অনিশদা বললেন, তাকিয়ে দেখো উমা, হাসি যে দরজা খুলে ঢুকেছিল সেই দরজা বন্ধই রয়েছে। হাসি আসলে নিচে আসেইনি। অসনিদা, এ কি ভীষণ ব্যাপার! এ আতঙ্কের কল্পনাই তো আমার মধ্যে ছিল না। কি ঘটে গেল বলুন তো? ইতিমধ্যে আবার আলোর বাল্ব তার নিজস্ব জ্যোতি হারাতে আরম্ভ করেছে। আস্তে আস্তে বাল্ব থেকে সমস্ত আলো মুছে গিয়ে জ্বলতে লাগলো কেবল তার তারটুকু। সেই অন্ধকারের মধ্যেই বসে বসে ওরা শুনল যে বাইরের নিস্তব্ধতা ঝোড়ো হাওয়ায় তখন খান খান হয়ে ভেঙে যাচ্ছে। অনিশদা চাপা গলায় বললেন, এবার বিপদ প্রচণ্ড, প্রচণ্ড বিপদ আসছে। কিন্তু এসো, মনোবল তৈরি করো, সবাই মিলে চেষ্টা করো এই বিপদকে ভয়ঙ্কর শক্তি দিয়ে রুখতেই হবে, রুখতেই হবে। বাইরে প্রবল সাইক্লোনে যেন সারা লাইব্রেরি ঘরটা কাগজের ঠোঙার মতো থরথর করে কাঁপতে লাগলো। অনিশদা বললেন, শর্মা এবার যাকে ডেকে পাঠাচ্ছে তাকে সে করেছে একটা আত্মার সম্পূর্ণ শক্তিকে উৎসর্গ করে। এই আক্রমণ ঠেকানো কিন্তু সত্যি আমাদের পক্ষে ভয়ানক কষ্টকর হয়ে পড়বে। অনিশদার কথা শেষ হতে না হতেই ঝড়ের বেগ এবং হাওয়ার শব্দ এমন এক ভয়ানক বেড়ে উঠল যেন লাইব্রেরি ঘরের মুখ্য দরজাটা হাট করে খুলে গেল এবং স্পষ্টই দেখা গেল খানিকটা বেগুনি ধরনের আলোর ঢেউয়ের মাঝখানে এক মূর্তি হেলতে তুলতে ভেতরে ঢুকল। তারপর আছড়ে পড়ল মাটিতে। দরজাটার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে গেল। অনিশদা চাপা গলায় বললেন, শিশির, এবার কিন্তু দরজা সত্যি খুলেছে। ঘরের মধ্যে এবার প্রবল শৈত্য প্রবাহ হতে লাগলো, যেন নিঃসীম অন্ধকার চারিদিক গ্রাস করে নিচ্ছে। এত চাপচাপ অন্ধকার শিশির এর আগে যেন কখনো দেখেনি। সেই ঠান্ডাহীন অন্ধকারে ওরা পাঁচজন যেন জমে যেতে লাগলো। পরস্পরের কাছাকাছি সরে এলো সবাই। অনিশদা চাপা গলায় বললেন, শোভনকে সবাই মিলে ঘিরে ধরো, ছেড়ো না কিছুতেই। সবাই যেন আঁকড়ে ধরল শোভনকে। হাতগুলো যেন পরস্পরের হাতে ঠেকতে লাগলো। শিশিরের মনে হলো সকলের হাত যেন থরথর করে কাঁপছে, যেন পৃথিবীর শেষ কণার তাপটুকু নিংড়ে নিয়েছে কেউ। চতুর্দিকে ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো এই মর্মান্তিক ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে ঘরের কোণে
যেখানে সেই আবছা ছায়ামূর্তিটা আছড়ে পড়েছিল সেখানে দেখা গেল আবছা একটি বিন্দু। বিন্দুটি লাফাচ্ছে কেন? লাফাতে লাফাতে ক্রমশ বড় হতে থাকলো সেটি। খুব দ্রুত সেটা চেহারা পাল্টাতে পাল্টাতে একটা বিরাট আকৃতি অশ্বে পরিণত হলো। সেই অশ্বের চেহারা কিন্তু খড়ের মতো সৌন্দর্য নয়। অশ্বটি গড়ে ওঠা মাত্রই সারা ঘরে ভরে গেল আষ্টেটে একটা গন্ধে। মনে হলো কেউ যেন সে অশ্বের পিঠে সওয়ার হয়েছে। সে কিন্তু অদৃশ্য, কিন্তু সে রয়েছে। মাথার ওপর কাঠের কড়ির চারিদিকে গোল হয়ে ঘুরতে লাগলো ঘোড়াটি। সঙ্গে সঙ্গে ছিটকে উঠল শোভন। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ডাকছে, আমাকে নিতে এসেছে ওরা, আমাকে নিয়ে যাবে। না শোভন না, তোমাকে আমরা সবাই আটকে রাখবো। ও মৃত্যু, ও মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু, ও আমায় ডাকছে, আমি ওর মুখ দেখতে পাচ্ছি। ওই আমার সব, ওই আমার সব কিছু, ওই ওই আমার সব কিছুর নিয়ামক। আমি যাই, আমি যাচ্ছি। শোভনের গায়ে যেন তখন আসুরিক শক্তি, কিছু যেন শোভনকে মারাত্মক টানছে। শোভনের দেহটা পঞ্চতারার মধ্যে থেকে ছুটে বেরিয়ে গেল এক প্রান্তে। তার হাতে ধাক্কা খেয়ে একটি ঘট উল্টে পড়ল। এদিকে অনিশদা পাগলের মতো চিৎকার করে মা সদগময়ের মন্ত্রটি উচ্চারণ করতে লাগলেন। অশ্বটি তার দিকে ছুটে আসতে লাগলো। জ্ঞান হারাবার আগে সেই মুখ দেখে অনিশদা চমকে উঠলেন। চেনা মুখ। শিশিরও ভাবল এই মুখ কোথায় যেন দেখেছে, যেন চন্দ্রা মেয়েটির মুখের সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে। নেমে আসা ঘোড়ার ভয়ঙ্কর রেশাধ্বনির পর আর কোনো সারা শব্দ উঠল না। সমস্ত ঘরে দুটো অচেতন দেহের উপর নেমে এলো কবরের স্তব্ধতা। সোমনাথের যখন চেতনা হলো তখন ঘরের আলো ধুধু করে চলছে। দরজা জানলা সব হাট করে খোলা। চমকে উঠে চারিদিকে তাকিয়ে সোমনাথ বুঝতে পারল যে কটেজে চন্দ্রা নেই। তাড়াতাড়ি ছুটে বেরোলো। ভয়, হতাশা, অনুতাপ তখন তার মধ্যে পাগলের মতো পাক খেতে আরম্ভ করেছে। সোমনাথ তাড়াতাড়ি হোটেলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর এগোতেই সে গাড়ি থামিয়ে নামল। হেডলাইটের আলোর বন্যায় পরিষ্কার দেখা গেল লোকটাকে। শর্মা। শর্মা উপুড় হয়ে পড়ে রয়েছে, ছিন্ন ভিন্ন তার শরীর। তাকে হত্যা করা হয়েছে। সোমনাথ গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, চলুন জলদি ঘনশ্যামগড়। প্রথম চৌকিতেই বাধা পেল সোমনাথ। পাহারাদার জানালো যে ওপরে যেতে মানা রয়েছে। রাতভর না হলে আদেশ না পেলে ছাড়তে পারবে না সোমনাথকে। সোমনাথ হতাশ হয়ে গাড়ির ভেতরেই চুপচাপ বসে রইল। ভোরের পাখির ডাকে যখন প্রথম ঘুম ভাঙল উমার, উঠে দেখল শোভনও ঘুমোচ্ছে। নিশ্চিন্ত বোধ করল উমা। দেবকান্ত, অনিশদা আর শিশিরও ঘুমোচ্ছে। উঠে বসে উমা দেখল দূরের ঘরের কোণে একটি মানুষ পড়ে রয়েছে। সে কি করবে স্থির করতে না পেরে অনিশদাকে ডাকল। অনিশদা উঠে কতগুলো প্রক্রিয়া সেরে উমাকে বলল, চলো উমা, এবার আমরা পঞ্চতারার আটন থেকে বেরোতে পারি। দুজনে এসে দেখল একটি নারী দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে। সে চন্দ্রা। অনিশদা নাড়ি ধরে দেখলেন, কোনো স্পন্দন নেই। চন্দ্রা মৃত। আত্মগ্লানিতে ভরে উঠল অনিশদার মন। সোমনাথকে আশা দিয়েও সে আশা তিনি পূরণ করতে পারলেন না। চন্দ্রা শেষ পর্যন্ত মারাই গেল। যাক, তবুও মন্দের ভালো শোভন বেঁচেছে। কাল রাত্রে মৃত্যু স্বয়ং এসেছিল শোভনকে নিয়ে যেতে। মৃত্যুকে জয় করেছে শোভন। মৃত্যুকে শর্মা তৈরি করেছিল চন্দ্রার আত্মার সহায়তা নিয়ে। চন্দ্রার শরীর থেকে উপাদান সংগ্রহ করে তুলেছিল এক পৈশাচিক আকৃতি। সেই মৃত্যু যখন শোভনকে অধিকার করতে পারল না, তখন আর কাউকে না পেয়ে ফিরে গেছে চন্দ্রারই কাছে এবং চন্দ্রাকেই করল নিহত। শোভন সুস্থ হয়ে বিছানায় উঠে বসল। শিশির আর দেবকান্ত। ভয়ঙ্কর রাত্রি কেটে গিয়েছে। এখন শান্তি আর স্বস্তি। উমা, শোভন, শিশির আর দেবকান্তকে বাইরে স্নান খাওয়া দাওয়া করতে পাঠিয়ে দিয়ে অনিশদা চন্দ্রের দেহটি তুলে নিয়ে পঞ্চতারার মাঝখানে শোয়ালেন। চন্দ্রা যেন ঘুমোচ্ছে। তার চারপাশে জেলে দিলেন সুগন্ধি দ্বীপ। তার চোখ দুটো যেন জলে ভরে এলো। মেয়েটি আরও কিছুদিন বাঁচতে চেয়েছিল। চন্দ্রার প্রাণহীন দেহর সামনে অনিশদা স্থির হয়ে বসে রয়েছেন। এমন সময় সোমনাথকে ঘরে নিয়ে ঢুকল উমা। দেবকান্ত, শিশির আর শোভন পেছনে দাঁড়িয়ে। সোমনাথ চিৎকার করে উঠল বুক ফাটিয়ে, অশনিদা, আপনি চন্দ্রাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন। তাকে বাঁচানোর চেষ্টাও করলেন না একটুও।
এখন আমি সারা জীবন কেবল নিজেকেই দায়ী করে যাব চন্দ্রার মৃত্যুর জন্য। আমি তো তাকে বড় মুখ করে বলে এসেছিলাম, বাঁচাবো বাঁচাবো। সোমনাথ ছুটে গিয়ে চন্দ্রার বুকে মাথা রেখে লুটিয়ে লুটিয়ে কাঁদতে থাকলো। হঠাৎ শিশির দেখল চন্দ্রার চোখের পল্লব যেন থরথর করে কাঁপছে। সে কাছে এগিয়ে গেল ভালো করে দেখবার জন্য। ধূপের মৃদু ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠে আবছা করে দিচ্ছিল চন্দ্রার চারিদিক। না, চন্দ্রা সত্যিই চোখ মেলেছে, তার ঠোঁট নড়ছে, কি যেন বলতে চাইছে। তাড়াতাড়ি ছুটে এলেন অনিসদা। চন্দ্রাকে ভালো করে পরীক্ষা করলেন তিনি সোমনাথকে সরিয়ে দিয়ে। আস্তে আস্তে চন্দ্রার দেহে প্রাণের স্পন্দন ফিরে এসেছে। কিন্তু তা কি করে হয়? কে কে মরল সেই মৃত্যু পিশাচের আক্রমণে? রাস্তায় সারমার মৃতদেহ পড়ে থাকতে দেখেছি, ঘনশ্যামগড়ের প্রথম চৌকির কাছে। বুঝেছি, অল্পক্ষণের মধ্যেই চন্দ্রার শরীরে প্রাণ ছিল না বলতে গেলে। বুঝেছি, অল্পক্ষণের জন্য চন্দ্রার শরীরে প্রাণ ছিলই না বলতে গেলে। নারী পায়নি তার ঘোর দুর্বলতার জন্য। মৃত্যু তাহলে তার স্রষ্টাকেই চিরতরে শেষ করে দিয়েছে। হ্যাঁ, রাতে খাবার টেবিলে সেদিন বিপুল আয়োজন। উমা আর দেবকান্ত স্বাদ মিটিয়ে আয়োজন করেছে। খেতে খেতে হাসির খিলখিল শব্দ শুনছিলেন অনিসদা। আজ সে তার সুপারিশে খাওয়ার টেবিলে একটি আসন পেয়েছে। শোভন বলল, অশনিদা, আপনি আজ সকালে কি একটা কথা বলতে বলতে থেমে গিয়েছিলেন। আপনি বলেছিলেন এই সারমা নাকি আমাদের পুরনো শত্রু। সে কথা আপনি জানলেন কি করে? বাহ, নতুন তথ্য জানা হলো দেখছি একটা। আর একটি নতুন খবর সোমনাথের কাছ থেকে শুনতে চাই। চন্দ্রা হ্যাঁ না বললে কি করে নতুন খবর দিই? চন্দ্রা, তোমার হাতের রেখা কি বলে? চন্দ্রা সলজ্জ মুখে বলল, হাতের রেখা তো যা বলে সত্যিই বলে। আমি তো অল্পক্ষণের জন্য হলেও প্রায় মরেই তো গিয়েছিলাম। প্রায় কেন হে, সত্যি সত্যি। মৃত্যুর শরীর তৈরি করতে গিয়ে তোমার শরীর থেকে প্রায় সমস্ত জীবনী শক্তি নিংড়ে নিয়েছিল সারমা। হ্যাঁ, ওর দৃষ্টি ছিল তোমার ওপর, ওর পূর্বপুরুষদের দৃষ্টি ছিল তোমার মা দিদিমার ওপর। যাক, সমস্ত কিছু যখন সব মিটেই গেছে, তুমি তোমার মতটা দিয়ে দাও তো বাপু। সোমনাথকে চট করে বিয়েটা করে গেল। দেবকান্তরাও বললেন, আপনারা কি ভাবছেন এতেই সব নতুন খবর শেষ হয়ে গেল? আমার ঝুড়িতে আরও একটা নতুন খবর আছে, যা শুনলে এখন একজনই খাওয়া ছেড়ে লাফিয়ে উঠবে। রীতিমতো বুদ্ধি খরচ করতে হয়েছে ব্যাপারটা ঘটাতে। কে কে আবার লাফিয়ে উঠবে? সমস্যারে চেঁচিয়ে উঠল সবাই। সবার চোখেই সাহস ও কৌতূহল। দেবকান্ত হাঁক দিলেন, কই সুরভি, বেরিয়ে এসো তো। অ্যান্টিরুমের লাল ভেলভেটের পর্দা সরিয়ে বেরিয়ে এলো সুরভি, শোভনের প্রেমিকা। এবং সত্যিই শোভন চেয়ার ছেড়ে এবার লাফিয়ে উঠল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের যাতে নোটিফিকেশান মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।